ভারতের একমাত্র কিংমেকার, যার সাকসেসের কাছে মাথা নত করেছে রাজনীতির বড় বড় রথী মহারথীরা। একজনই পারেন রাজনৈতিক ময়দানের খেলা ঘোরাতে। 2014 সালের লোকসভা নির্বাচনে ফ্রি হ্যান্ড কাজ করতে পারলেন না শুধুমাত্র অমিত শাহের জন্য। প্রশান্ত কিশোর ওরফে পিকে নামটা শোনেননি হতেই পারে না। মোদি হোক বা মমতা, দেশ হোক বা বিদেশ, সব জায়গাতেই জিতে বারবার বাজিমাত করেছেন তিনি। ভারতের একমাত্র কিংমেকার, যার সাকসেসের কাছে মাথা নত করেছে রাজনীতির বড় বড় রথী মহারথীরা, যাকে অনেকেই বলে থাকেন কলিযুগের চাণক্য। মুখ একটাই, মুখোশ আলাদা আলাদা, কিন্তু কোন অস্ত্রে বারবার ভোটে যেতেন তিনি। বিজেপি হোক বা তৃণমূল কংগ্রেস ছুটে যায় তার কাছে বারবার। এমন কি হলো যে কিং মেকার থেকে বিহারের কিং হওয়ার দৌড়ে নেমে পড়লেন তিনি। খুলেছেন নিজের রাজনৈতিক দল, জিততে পারবেন ভোটে, হতে পারবেন বিহারের মুখ্যমন্ত্রী। আজ দাদা দিদির রাজনীতিতে এই বিষয়টাকেই আমরা তুলে ধরবো। এমন কিছু তথ্য, এমন কিছু যা রহস্য, যা আপনার মাথা অবশ্যই ঘোরাতে বাধ্য করবে। সালটা 1977। বিহারের রহতাস গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন পেশায় একজন চিকিৎসক, মা ছিলেন গৃহবধূ। ছোট থেকেই ছিলেন তিনি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। বক্সারে স্কুলের পাঠ চুকিয়ে হায়দ্রাবাদে চলে আসেন ইঞ্জিনিয়ারিং পড়তে। এরপর তিনি চাকরি পেয়ে যান ইউনাইটেড নেশনে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে। কাজের সূত্রে তাকে পাঠানো হয়েছিল আফ্রিকায়। আফ্রিকায় বিভিন্ন পিছিয়ে পড়া জেলাগুলিতে কাজ শুরু করেন মূলত স্বাস্থ্য নিয়ে। সালটা 2007। ভারতে ফিরে আসে তিনি প্রথম দেখা করেন রাহুল গান্ধীর সাথে। প্রশান্ত কিশোরের ইচ্ছে ছিল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একটা বড় পরিবর্তন আনার, কিন্তু রাহুল গান্ধী তার কথায় পাত্তা না দেওয়ায় এক প্রকার হতাশ হয়ে ফিরে যান আফ্রিকায়। 2010 সালে ফের তিনি ভারতে ফিরে আসেন একটি অফার নিয়ে, যে অফার তিনি ফেলতে পারেননি। তার কাজ ছিল ভারতের পিছিয়ে পড়া কিছু রাজ্য, কিছু জেলার স্বাস্থ্য নিয়ে কাজ করার। এর মধ্যেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে অর্থনীতির উন্নতি, অপুষ্টিজনিত কারণ নিয়ে তিনি একটি রিসার্চ করতে শুরু করেন এবং সেই রিসার্চ একটা ফাইলও তিনি তৈরি করেছিলেন। পরবর্তীতে ভারতের বিভিন্ন পিছিয়ে পড়া উন্নত রাজ্যগুলির এবং জেলাগুলিতে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা দেখে তিনি নেমে পড়েন কাজে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তিনি সেই রিপোর্ট পাঠান। সঙ্গে পাঠিয়ে দেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির কাছে। এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই সরাসরি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাযোগ করেন প্রশান্ত কিশোরের সাথে এবং মোদির সাথে দীর্ঘ কথোপকথনের মধ্যে দিয়েই নিজের দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সালটা 2012। গুজরাটের বিধানসভা নির্বাচন আসন্ন, তবে নরেন্দ্র মোদির সর্বক্ষণের সঙ্গী অমিত শাহ সেই সময় মোদির সাথে থাকতে পারেননি, কারণ সেই সময় অমিত শাহের মাথার উপরে একটি খুনের মামলা ঝুলেছিল এবং সেই মামলা হচ্ছে সোহরাবুদ্দিন শেখের খুনের মামলা। সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছিল, তবে গুজরাটে তিনি যে থাকতে পারবেন না এই শর্তেই মূলত শীর্ষ আদালত জামিন মঞ্জুর করে। তাই গুজরাটের নির্বাচনের যাবতীয় দায় দায়িত্ব কাঁধে তুলে নেন প্রশান্ত কিশোর। যদিও এই প্রশান্ত কিশোরের ওপর দায়িত্ব দেওয়াতে বেশ খানিকটা চটেছিলেন গুজরাটের প্রবীণ বিজেপির নেতৃত্বরা। এবং শুধু তাই নয়, মোদি তার নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। গুজরাটের নির্বাচনে প্রথম 3D হলোগ্রাম চালু করেছিলেন প্রশান্ত কিশোর। গান্ধীনগরে বসেই যে রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি প্রচার করতে পারবেন সেই পথ দেখিয়ে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। ব্যবহার করেছিলেন MBA, ইঞ্জিনিয়ারিং এবং শুধু তাই নয়, পলিসি নির্ধারণের মতন পেশাদারিত্ব কিছু মানুষকে। প্রশান্ত কিশোর হিন্দুত্বকে দূরে সরিয়ে উন্নয়নকে সামনে নিয়েই আসতে চেয়েছিলেন, যা নির্বাচনের ফলাফল হাতে নাতে প্রমাণ পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। 3 বারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে ভারতের খুঁজে পায় দেশের প্রথম নির্বাচনী কৌশলীকে। সালটা 2013। প্রশান্ত কিশোর নিজেই তৈরি করে ফেললেন অ্যাসোসিয়েশন অফ সিটিজেন অফ অ্যাকাউন্টেবল সরকার, অর্থাৎ এই যে ক্যাগ, এই টিমের তিনি নিয়েছিলেন এইমস থেকে শুরু করে IIT, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 700 জন মানুষকে নিয়োগ করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, লোকসভা নির্বাচনে মোদির জন্য এক অভিনবত্ব
প্রচারানা, 3D হলোগ্রাম থেকে শুরু করে চায় পে চর্চা, বিপুল ভোটে জয়লাভ করলেন নরেন্দ্র মোদী, ফিরে এলেন অমিত শাহ। এখান থেকেই শুরু হলো বিপত্তি। কারণ অমিত শাহ ভেবে নিয়েছিলেন প্যারালাল গভর্নমেন্ট তৈরি করতে চলেছে প্রশান্ত কিশোর, তাই তাকে সরাতে হবে। 2014 সাল দিল্লিতে ফিরেই তৈরি করলেন ইন্ডিয়ান পিপুলস অ্যাকশন কমিটি, যা আমরা বলে থাকি আইপ্যাক। 2014 সালের লোকসভা নির্বাচনে ফ্রি হ্যান্ড কাজ করতে পারলেন না শুধুমাত্র অমিত শাহের জন্য। ওই বছরেই 3টে রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল, হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। এই 3টি রাজ্যে কোনো কাজই করতে দেওয়া হলো না প্রশান্ত কিশোরকে। তবুও এই 3টি রাজ্যে বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়লাভ করল বিজেপি। অমিত শাহ ওপর যে বদলা, সেই বদলা নিতে প্রস্তুত হলো প্রশান্ত কিশোর এবং নীতিশ কুমারের সাথে যোগাযোগ করলেন প্রশান্ত কিশোর, কারণ একমাত্র বিরোধী ছিল এই নীতিশ কুমার। 2015 সালে বিহারের নির্বাচন, মহাগঠবন্ধন, এবং সেই নির্বাচনে নীতিশ কুমারের হয়ে যাবতীয় প্রচার শুরু করলেন। 3D হলোগ্রামের পরিবর্তে এলো সাইকেল মিছিল, চায় পে চর্চার বদলে এলো চর্চে পে চর্চা, হোয়াটসঅ্যাপ গ্রুপ। লালু প্রসাদ যাদব নীতিশ কুমারের সাথে মধ্যস্থতার মধ্যমণি ছিলেন এই প্রশান্ত কিশোর, যার ফলাফল হাতে নাতে পেয়েছিল, যা অমিত শাহের কাছে একটা বড় হার বলা যেতে পারে। কারণ নীতিশ কুমার মোদির মতো কিন্তু ভুলে যায়নি প্রশান্ত কিশোরকে। বিহারের উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছিল প্রশান্ত কিশোরকে। এই কারণেই সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে একজনই পারেন রাজনৈতিক ময়দানের খেলা ঘোরাতে। ডাক পেয়েছিল ফের আফ্রিকায়, তবে তিনি সেখানে যেতে পারেননি। সেখানে নির্বাচনে যাবতীয় দায়িত্ব নিয়েছিল আইপ্যাক। সালটা 2017। পাঞ্জাব নির্বাচন, দুবারে পরাজিত সেখানকার মুখ্যমন্ত্রী, দুবার হেরে যাওয়ার পরেও পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হলো প্রশান্ত কিশোরকে। বিপুল পরিমাণের ভোট পেয়ে ক্ষমতায় ফিরল পাঞ্জাব। সঙ্গে উত্তরপ্রদেশের নির্বাচন, শিলা দীক্ষিতের সাথে প্রায় তাসেলে চলে গেল। শিলা দীক্ষিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এবং এই বিধানসভা নির্বাচনের জন্য রাহুল গান্ধীর সাথে একটা বৈঠক করে, খাট বৈঠক, এবং সেই খাট সভা থেকেই আমরা দেখলাম এটাই পুরোটাই বুমেরাং হয়ে গেল এবং সেখান থেকেই যা ফলাফল এলো সেটা বলা যেতে পারে একটা বড় হার। এবং 2019-এর লোকসভা নির্বাচন, তুমুল বিতর্ক সিএএ নিয়ে, সেই সময় ভালোভাবে কাজ করতে পারলেন না প্রশান্ত কিশোর। 2020 সালে বিহারে ফিরল প্রশান্ত কিশোর, নীতিশ কুমারের সাথে নতুন জোট তৈরি হলো। তারপরেই দিল্লির নির্বাচনে বিপুল পরিমাণে জয় আপের। একের পর এক নির্বাচন, এবং সেই নির্বাচনে বারবার প্রশান্ত কিশোর তিনি দেখিয়ে দিয়েছেন যে সারা ভারতবর্ষের যদি ভোট কৌশলী কেউ হয় তার নাম পিকে প্রশান্ত কিশোর। এবং বিহারের যে নির্বাচন, ইতিমধ্যেই বিহারের জট কেটে গেছে। ইতিমধ্যেই যে জোটের কথা বলা হয়েছিল কংগ্রেসের সাথে লালু প্রসাদ যাদবের টিমের, সেই জট কেটে গেছে। তেজস্বী যাদবই হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। তবে এই বিহার নির্বাচনে তার আগে আরও একটা ইতিহাস রয়েছে, 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে দায়িত্ব দেওয়া হলো আইপ্যাককে, এবং এই আইপ্যাক থেকেই স্পষ্টত প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছিল যে 2021-এর এই বিধানসভা নির্বাচনে 2 অঙ্কের বেশি ভোট বাড়াতে পারবে না ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ তাদের 2 অঙ্কে সীমাবদ্ধ থাকতে হবে। 77টি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। বিপুল পরিমাণের আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। এরপরে প্রশান্ত কিশোর তিনি নিজস্ব একটা দল তৈরি করলেন এবং বিহারের এই নির্বাচন, এবং বিহারের এই নির্বাচনের মধ্যে প্রশান্ত কিশোরের নিজের রাজনৈতিক দল, এবং সেই দলের প্রচার তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে একের পর এক নতুন নতুন তিনি পদ্ধতি অবলম্বন করেছে। একেবারে গোড়া থেকে নরেন্দ্র মোদী থেকে, নীতিশ কুমার থেকে শুরু করে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক নেতা থেকে তাদেরকে জয়লাভ করিয়ে তাদেরকে মসনদে বসিয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের মেন কারিগর ছিল এই পিকে। এবং এবার বিহার নির্বাচন, যে নির্বাচনে অবশ্যই চোখ রয়েছে সারা ভারতবর্ষের মানুষের, কারণ যে ভোট পাখি, যে ভোট কৌশলীর কথা বলা হয়, সেই প্রশান্ত কিশোর তার নিজের দল নিয়ে নেমে পড়েছে ভোট ময়দানে। এবং যে সমস্ত তিনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে
তার নতুন নতুন তথ্য, নতুন নতুন রহস্য উদ্ঘাটন করে বিহারের মসনদ থেকে ফিরতে পারবে প্রশান্ত কিশোর। এই রহস্য অবশ্যই উদ্ঘাটন হবে। তবে যে রহস্য আপনাদের কাছে তুলে ধরলাম, এটাই ছিল প্রশান্ত কিশোরের রহস্য, যে রহস্যের উদ্ঘাটন করে দিলাম আমরা।